ফোর্থ গিয়ারে ইজিলি 100+, ভাই আর কি চাই ভাই। ফিফথ গিয়ারে 100, তারপর সিক্স গিয়ারে 101 চলছে, আর এটা আমি সারাদিন আমি এই স্পিডে কিন্তু ক্রুজ করতে পারবো। 80-তে বাইকটা নিয়ে যাই, দেন ওখান থেকে একটা হার্ড ব্রেকিং করবো, ঠিক আছে। এই যে 80-তে আছি, চলো। ওকে, সি চেক ম্যান, চেক। বাইক দাঁড়িয়ে গেল। So guys, welcome back to the channel once again. Welcome back to another new vlog. So guys, in this vlog I'm going to take the test ride of newly launched Royal Enfield Himalayan 452. So guys, এই ব্লগটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ব্লগটা কিন্তু স্কিপ করে কেউ দেখো না। আর যারা এই বাইকটা পারচেস করার চিন্তা ভাবনা করছে তারা কিন্তু একদমই স্কিপ করো না, তাহলে কিন্তু ইনফরমেশন মিস আউট হয়ে যেতে পারে। অলরেডি এই বাইকটার ব্যাপারে আমি অলরেডি একটা ডিটেইলড রিভিউ ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে। তোমরা যদি এই বাইকটার ব্যাপারে আরো ডিটেলসে তোমরা জানতে চাও, তাহলে ওপরে এই আই কার্ডে বা নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে ভিডিওটা চেক আউট করে নিতে পারো। বাট এই ভিডিওতে আজকে আমি রাইড রিভিউ, মানে আমার এক্সপিরিয়েন্সটা এই বাইকটা রাইড করে কেমন হলো সেটা আমি তোমাদের সামনে এই ব্লগের থ্রু আমি রিপ্রেজেন্ট করবো। যেহেতু এটা একটা রাইড রিভিউ হতে চলেছে, তো এই বাইকটার ব্যাপারে ইন ডিটেল সবকিছু আমরা ডিসকাস করবো। লাইক হাই স্পিড স্টেবিলিটি কেমন, বাইকের পিক আপ কেমন, বাইকের পারফরমেন্স কেমন, বাইকের ব্রেকস কেমন, পিলিয়ন কমফর্ট কেমন, লং টুরিং কতটা কমফোর্টেবলি বাইকে করা যাবে, তো সবকিছু ইন ডিটেলস এই ব্লগে ডিসকাস করবো। তার আগে আমাকে যেতে হবে রয়্যাল এনফিল্ডের শোরুমে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রয়্যাল এনফিল্ড শোরুমে। So guys, আমি রয়্যাল এনফিল্ড শোরুমে পৌঁছে গেছি, and firstly I want to thank রয়্যাল এনফিল্ড শোরুম বারাসাত for giving me this opportunity. So guys, আমার সামনে এখন আছে রয়্যাল এনফিল্ডের হিমালয়ানের কাজা ব্রাউন মডেল, ঠিক আছে। এটা কিন্তু টপ মডেল না, বাকি বাইকটা কিছু এরকম দেখে নাও, ঠিক আছে। বাইকটা একটা 360 অ্যাঙ্গেল ভিউ দিয়ে দিই, তো দেখে নাও। একটু আওয়াজ আসবে কারণ আমি একদম রোড সাইডে ভিডিও করছি, তো একটু সাউন্ড আসবে। সো বাইকের সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট টেকনিক্যাল থিং যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে গাইস, এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটা কিন্তু রয়্যাল এনফিল্ডের হিস্ট্রিতে ফার্স্ট টাইম এটা কিন্তু লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে। তো চলো এবার বাইকটা চালাবো, ঠিক আছে। আর তোমাদের সাথে অনেস্ট ওপিনিয়ন, আমার অনেস্ট রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস হোপ অন দিস বাইক। তো চাবিটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো গাইজ, এটা হচ্ছে মেন চাবি বাইকের, ঠিক আছে। এর সাথে আর একটা চাবি আছে, বাট ওটা দেয়নি ওরা, এটাই মেন চাবি, ঠিক আছে। চাবিটা কিছু এরকম দেখতে। তো ফার্স্ট টাইম চলো এটাকে অন করি। সো গাইজ, ডিজিটাল কনসোলটা তোমরা দেখে নাও। ডিজিটাল কনসোলটা কিছু এরকম দেখতে, ঠিক আছে। এখানে গিয়ার ইন্ডিকেটার শো হবে, এখানে কত কিলোমিটারে গাড়ি চলছে সেটা শো হবে। অনেক কিছু দেখার জিনিস আছে, পুরো টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গেছে রয়্যাল এনফিল্ড আগের থেকে, মানে আগের হিমালয়ানের থেকে কিন্তু সব কিছু চেঞ্জ। গাড়িটার মানে ডিজাইন বলো, লুকস বলো, গাড়ির পারফরমেন্স বলো, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো গাইজ, এই যে এখানে মোড আছে দেখতে পাচ্ছ, এটা যদি আমি প্রেস করি এখানে এবিএস অন থাকছে আর এবিএস অফ হয়ে গেল, ঠিক আছে। বাট আমি এবিএস অফ করে আমি চালাতে চাই না, আমি এবিএস অন করেই আমি চালাতে চাই। তো আবার প্রেস করলাম, এখানে এবিএস অন হয়ে গেল। তো বাকি বাইকটা বসে আমার যেটা ফিল হচ্ছে, দ্যাট ইজ গাইজ, এর যে সিটস কিন্তু সিট কুশনিং কিন্তু অনেক বেটার করেছে আগেরটার থেকে, ঠিক আছে। আর হ্যান্ডেল বার পজিশন ইজ কোয়াইট আপরাইট, আমি পুরো একদম স্ট্রেট হয়ে বসে আছি। আর আরেকটা যদি কথা বলি, আমার এই যে পা দেখতে পাচ্ছ, আমি অলমোস্ট 5'11", তো আমার দেখতে পাচ্ছ যে আমার পাটা কিন্তু টোটালি কিন্তু গ্রাউন্ডে টাচ হচ্ছে। আর এই বাইকের যে সিট সেটা কিন্তু তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে, সেটা আমি শেয়ার করেছি আমার আগের ভিডিওতে, তোমরা সেটা চেক আউট করে নিতে পারো। বেশি টেকনিক্যাল জিনিসের ব্যাপারে কথা বলবো না, জাস্ট রাইড রিভিউটা আমার শেয়ার করবো। তো চলো এবার বাইকটাকে রাইড করে দেখা যাক যে বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে। আর ফার্স্টে বলে দিই, এখন চলছে আমি সেকেন্ড গিয়ারে। এই যে এখানে স্পিড উঠছে দেখতে পাচ্ছ, 25 কিলোমিটার পার আওয়ারে চলছি। সো গাইজ, ফার্স্টে বাইকটাতে বসে আমার যে জিনিসটা ফিল হচ্ছে, দ্যাট ইজ গাইজ, দ্য বাইক ইজ ভেরি বিগ, ঠিক আছে। যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এটা 17 লিটারের ট্যাঙ্কি দেওয়া হয়েছে। এর মধ্যে হ্যান্ডেল বারটা কিন্তু কোয়ালিটি অনেক বেশি বেটার করা হয়েছে আগের হিমালয়ানের থেকে। তো আপাতত তো কোনো ভাইব্রেশন আমি ফিল করতে পারছি না হ্যান্ডেল বারসে। বাই দ্য ওয়ে, এই যে গ্রিপসগুলো দেওয়া হয়েছে, গ্রিপসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর প্লাস এই বাইকে কিন্তু স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। তো আগের হিমালয়ানের তুলনায় কিন্তু এই যে ক্লাচটা, এটা কিন্তু অনেক বেশি মানে বলা যেতে পারে যে সফট। আর হ্যাঁ, একটা জিনিস মিস আউট হচ্ছে যেটা আমার বাজে লাগলো এই প্রাইস পয়েন্টে, দ্যাট ইজ এই গাড়িটার মধ্যে কোনো অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার দেওয়া হয়নি। হ্যাঁ, হয়তো এরপরে আসবে কি নাও আসতে পারে। গিয়ার শিফটিংয়ের যদি আমি কথা বলি গাইজ, গিয়ার শিফটিং কিন্তু খুবই স্মুথ, ঠিক আছে। সেই আগের মতো গিয়ার আটকে ওঠে না বা ওরকম নেই। আর এই গাড়িটার মধ্যে কিন্তু এখন কিন্তু ফুললি ডিজিটাল এক্সিলারেশন দেওয়া হয়েছে। আর মিরার্সের যদি আমি কথা বলি, মিরার ইজ নট প্রোভাইডিং দ্য অ্যাম্পল ভিউ। হ্যাঁ, মিরারটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, বাট
কোনো ব্যাপার না, ছোটো ছোটো যে মিরার্সগুলো পাওয়া যায় ওয়াইড অ্যাঙ্গেল মিরার্স, ওইগুলো আই থিঙ্ক ইনস্টল করলে ইজিলি তোমরা ভিউ পেয়ে যাবে। তো দিস ইজ নেগোশিয়েবল, এই প্রবলেমটা নেগোশিয়েবল। আর সামনে যে উইন্ডশিল্ডটার আমি কথা বলছি গাইজ, উইন্ডশিল্ডটাও আমার ঠিক ভালো লাগেনি, কারণ অ্যাডভেঞ্চার বাইকে উইন্ডশিল্ড একটু উঁচু হলেই ভালো। তার কারণ হাইওয়েতে কিন্তু আমরা যখন 100-120-তে আমরা ক্রুজ করব বা 110-80-90-তে ক্রুজ করব, তখন কিন্তু উইন্ড ব্লাস্ট কিন্তু প্রচণ্ড মারাত্মক আসবে। তো এই যে উইন্ডশিল্ডটা দেওয়া হয়েছে, এটা কোনো রকমই আমার মনে হয় না এয়ার সেরকমভাবে বাঁচাবে। আর উইন্ডশিল্ডটা যেহেতু অনেক ছোট, আই ক্যান ফিল দ্য এয়ার্স, আই ক্যান ফিল দ্য উইন্ডস অন মাই শোল্ডার রাদার। আর হ্যান্ডেল বার্স কিন্তু অনেকটা ওয়াইড, অনেক বেশি ওয়াইড। আর হ্যান্ডেল বারটাকে তোমরা তোমাদের হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। এখানে হ্যান্ডেল বার রাইজার লাগিয়ে তোমরা যদি চাও হ্যান্ডেলটাকে কিন্তু উঁচুও করতে পারো, বাট আমার মনে হবে না সেটা দরকার হবে বা সেটা প্রয়োজন হবে, কারণ আমি অলরেডি 5'11" আর আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। এবার বাকি ডিপেন্ডিং অন ইয়ার হাইটস। তবে এই বাইকটা কিন্তু শর্ট রাইডার থেকে শুরু করে যে কোনো হাইটের ছেলে মেয়েরাই চালাতে পারবে। এখন কিন্তু অনেক মেয়েরাও রাইড করে, তো সেই জায়গায় হিমালয়ান অনেক কিছু মাথায় রেখে কিন্তু এর যে সিট অ্যাডজাস্টেবিলিটি সেটাও কিন্তু বাড়ানো কমানো যাবে। ঠিক আছে, সেটা কি করে বাড়ানো কমানো যাবে সেটা আমি আগের ভিডিওতে অলরেডি বলে রেখেছি, তোমরা যদি চাও চেক আউট করতে পারো, নিচের ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করা আছে। বাকি চলো এবার বাইকটাকে একটু নিজের মতো করে চালিয়ে দেখি। ভাই দারুণ, ও সত্যি রাস্তা তো আমি ফাঁকা পাচ্ছি না, রাস্তা ফাঁকা পেলে আমি একটু পুল করব। ঠিক আছে, তো আপাতত ও দেখো, ওরে ব্রেকিং ব্রেকিং ভাই মারাত্মক মারাত্মক মারাত্মক, মানে খুব ভালো ব্রেকিং করেছে বাইক। কিন্তু সিঙ্গেল ট্যাপেই দাঁড়িয়ে যাচ্ছে, মানে পিছনে ব্রেক ইউজ করলেই কিন্তু বাইক দাঁড়িয়ে যাচ্ছে। মানে ইন 60 ইন 50 আমার মনে হয় না সামনে ব্রেক ইউজ করারও কোনো প্রয়োজন পড়বে এই বাইকে। উইদিন 60-50 তো আমি দেখলাম পিছনে ব্রেক ট্যাপ করলেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। ইনিশিয়াল কিন্তু পুশ আছে বাইকের মধ্যে, মানে ওভারটেকিং করাটা কিন্তু খুবই ইজি হবে কনজাস্টেড রোডে। 84-এ আমি এখন রাইড করছি, দেখতে পাচ্ছ ইন 5th গিয়ার। তো নকিং কোনো ব্যাপার নেই, নকিং ইস্যু তো নেই। ভাইব্রেশনের যদি আমি কথা বলি গাইজ, হালকা ভাইব্রেশন আছে ফুট পেগসে, অ্যান্ড হ্যান্ডেল বারসও আমার হালকা ভাইব্রেশন ফিল হচ্ছে। ঠিক আছে, বাই দ্য ওয়ে বাইকে কিন্তু 5টা না 6টা গিয়ার আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এ দেখো 6 নম্বর গিয়ারে আমি চলছি, 76-80-তে আমি চলছি, অ্যান্ড ইটস স্মুথ স্মুথ। ঠিক আছে, তো চলো একটু পুল করি 6 গিয়ারে। দেখো 6 গিয়ারে পুল করছি 100 ইজিলি ইজিলি, মানে কোনো ব্যাপার না। 100 থেকে বাইকটাকে ব্রেকিং করে এই যে 50-60-তে নামানোও কিন্তু কোনো ইস্যু না। আমার বাইকের প্রথম জিনিস আমার যেটা টেস্ট করার থাকে সেটা হলো গাইজ বাইকস ব্রেক। ঠিক আছে, ব্রেকটাই কিন্তু সব থেকে আসল জিনিস বাইকিংয়ে। আর এই গাড়িটা আমি একটা জিনিস দেখলাম, যদি রাইডার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় তো রাইডার্সে কিন্তু টপ স্পিড নিয়ে অত ভাবে না। রাইডার্সরা যেটা ভাবে সেটা হলো ইনিশিয়াল আর হলো মিড রেঞ্জ পারফরমেন্স নিয়ে। তো মিড রেঞ্জ পারফরমেন্স কিন্তু খুবই ভালো বাইকটাই। যে দেখো আমি 47-এ চলছি, 6 গিয়ারে চলছি, তাও কিন্তু কোনো নকিং ব্যাপার নেই, নকিংয়ের জিনিসটাই নেই বাইকটার মধ্যে। ঠিক আছে, তো মানে বুঝতেই পারছো ইঞ্জিন রিফাইনমেন্ট কতটা বেশি। তো দেখি গিয়ার ডাউন করে একটু পুল করি, এই যে 5th গিয়ারে আছি, 5th গিয়ার থেকেই ডাইরেক্ট পুল নিয়ে নিচ্ছে। ওয়াও ম্যান, রিয়েলি অ্যামিউজড টু সি দিস। মানে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এত সুন্দর বাইক বানিয়েছে ভাই। যদি আমি আমার রিয়েলি একটা অনেস্ট রিভিউ দিই তো গাইস, গো ফর দিস। এই যে দেখো আমি 100-এ ক্রুজ করে তোমাদের দেখাচ্ছি, 5th গিয়ারে 100, দেখো 6 গিয়ারে 101 চলছে। আর এটা আমি সারাদিন আমি এই স্পিডে কিন্তু ক্রুজ করতে পারবো। ঠিক আছে, আর ব্রেকিং কিন্তু টপ নচ। দেখলে 100-এ ছিলাম আমি, জাস্ট ফ্রন্ট ব্রেকটা হালকা ট্যাপ করলাম, বাইক 60-তে চলে আসলো। মানে বুঝতে পারছো ব্রেকিংটা কত এফিশিয়েন্ট এই বাইকে। তো গাইজ আমি অনেকটা দূরে চলে এসেছি, দেখি সামনে কোথাও কাট আউট পেলে আমি বাইকটাকে ইউ টার্ন করে নেবো। না ব্যাকে আপাতত কেউ আসছে না, তো ইন্ডিকেটারটা জ্বালাই, ইন্ডিকেটারটা জ্বালিয়ে এখান থেকে আমি ইউ টার্ন নেবো। বাও, তো ইউ টার্ন নেওয়ার সময় আমি তোমাদের একটু টার্নিং রেডিয়াসটাও আমি তোমাদের বলে দিতে পারবো। তো গিয়ার যখন ডাউন করছি কোনো রকম কিন্তু গিয়ার আটকাচ্ছে না। ঠিক আছে, একদম স্মুথলি গিয়ার ডাউন হয়ে গেল। তো এখান থেকে টার্নিং রেডিয়াসটাও একটু দেখে নেবো। বাও, টার্নিং রেডিয়াস ইজ কোয়াইট গুড গাইজ। অ্যাকচুয়ালি টার্নিং রেডিয়াসটাও ম্যাটার করে যখন আমরা পাহাড়ে যাব এই বাইকটা নিয়ে। বেসিক্যালি এটা তো পাহাড়ে চালানোরই বাইক, মানে ট্যুরিং করার বাইক। তো সেই ক্ষেত্রে কিন্তু টার্নিং রেডিয়াসটা খুবই ম্যাটার করে, কারণ ছোটোখাটো জায়গা দিয়ে আমাদের একটু মানে ডজ করে আমাদের বেরোতে হয়।
and yeah, this bike weighs around 196 kgs, but guys এটা কিন্তু দেখো ফ্লিকেবল, ঠিক আছে? দেখো আমি ফ্লিক করছি, কোনো ব্যাপার না, মানে যখন আমি সিঙ্গেলে রাইড করছি এটা কিন্তু ইজিলি ফ্লিকেবল, ঠিক আছে? মানে ওয়েটটা অতটা প্রবলেম হচ্ছে না এই বাইকে। বাট যারা হেভি ওয়েট বাইকে ইউজ টু না তাদের একটু প্রবলেম হতে পারে, বিকজ ইটস ওয়েটস অ্যারাউন্ড 196 কেজিস, ঠিক আছে? আমি দেখো ক্লাসিক থেকে এই বাইকটা চালাচ্ছি, ক্লাসিকের ওয়েট অ্যারাউন্ড 190 কেজিস, তো আমার কাছে এটা প্রবলেম না। বাট যারা লাইটার ওয়েট বাইকস থেকে এই বাইকটাতে শিফট করছে তাদের জন্য ফার্স্ট কিছু দিন বা ফার্স্ট কিছু কিলোমিটার হয়তো একটু প্রবলেম হতে পারে অ্যাডজাস্টেবিলিটিতে, বাট দেন ইউজ টু হয়ে যাবে। তার মাইলেজের ব্যাপারে যদি কথা বলি, অন অ্যান অ্যাভারেজ গাইজ এই বাইকটা কিন্তু 27 to 30 kmpl তো দিয়েই দেবে, কারণ 450cc বাইক এর থেকে আর কম কী দেবে, ঠিক আছে? তো আমার মনে হয় 27-28 তো মানে চোখ বন্ধ করে পাওয়া যাবে। তখন থার্ড গিয়ারে চলছি, মানে ডাইরেক্ট ওখান থেকেই পুল নিয়ে নিচ্ছে, মানে থার্ড গিয়ার থেকেই ডাইরেক্ট পুল নিয়ে নিচ্ছে। আর এক্সিলারেশন কিন্তু খুবই স্মুথ, ঠিক আছে? 86-এ ফোর্থ গিয়ারে মোটামুটি 90 পর্যন্ত এই বাইকটা চলেই যায়, ঠিক আছে? আমার সামনে কনসেন্ট্রেট করতে হচ্ছে, ওর জন্য আমি ডাইরেক্ট কনসোলের দিকে তাকাতে পারছি না কত স্পিড উঠছে, ঠিক আছে? তো হর্নটা একবার চেক করে নিই, এটা সিঙ্গেল হর্ন আছে, সেরকম একটা আওয়াজ নেই, বাট ডবল হর্ন আই থিঙ্ক এটাতে ইজিলি ইনস্টল করা যাবে। এই যে ফোর্থ গিয়ারে ইজিলি 100+, ভাই আর কি চাই ভাই। তো চলো তোমাদের একটা হার্ড ব্রেকিং করে দেখাচ্ছি। 80-তে বাইকটা নিয়ে যাই, দেন ওখান থেকে একটা হার্ড ব্রেকিং করবো, ঠিক আছে? এই যে 80-তে আছি, চলো। ওকে, চেক ম্যান, চেক। বাইক দাঁড়িয়ে গেল, মানে 80 থেকে পিক আপ নিয়ে বাইকটা এত ইজিলি এত কম টাইমের মধ্যে দাঁড়িয়ে গেল, মানে ব্রেকিং এফিসিয়েন্সি তো ভাই ভালো, টু গুড ভাই, টু গুড। মানে যে বাইকটা চালাবে ভাই, পুরনো হিমালয়ান তো ভুলেই যাও। প্লাস এর মধ্যে শোভার সাসপেনশন দেওয়া হয়েছে গাইস, শক ভাই খুব দারুণভাবে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমি যে রাস্তাটা চালাচ্ছি, এটা পিচের রাস্তায় কিন্তু প্রচুর ওয়াবেল রয়েছে, কিন্তু দারুণভাবে কিন্তু শকগুলো অ্যাবজর্ব করে নিল আমি যা দেখলাম। অ্যান্ড বড় পটহোলসও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবে। আর এই যে সাসপেনশন আছে, এটা না হার্ড না সফট, ঠিক আছে? এবার পিলিয়ন কমফর্টের ব্যাপারে যদি কথা বলি গাইস, পিলিয়ন কমফর্টের সিট কিন্তু অনেকটা চওড়া, তো পিলিয়নে কোনো প্রবলেম হবে না। যেটা আমার মনে হলো, এর যে পিলিয়নের যে ফুট রেস্টটা আছে ওটা আই থিঙ্ক আফটার মার্কেট বা এনফিল্ডের তরফ থেকে যদি আরও কিছু বেরিয়ে থাকে পিলিয়নের ফুট রেস্টের জন্য, তো সেই ফুট পেগসগুলো আমার মনে হয় যে ইনস্টল করে নেওয়া ভালো, তাহলে পিলিয়নের একটু সুবিধা হবে। এবার যদি হিটিং ইস্যুর কথা বলি, তো গাইজ হিটিং ইস্যু তো আমার অ্যাজ সাচ মনে হচ্ছে না, কারণ বাইরে এখন কলকাতা মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তো হিটিং ইস্যু তো আমার তেমন একটা মনে হচ্ছে না। তো 450cc একটা বাইক চালাচ্ছ, সেই জায়গায় কিন্তু হিটিং ইস্যু একটু কম বেশি হয়তো আসবে, বাট ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, কারণ যখন আমরা রাইডে যাই আমাদের প্রপার গিয়ার্স পরা থাকে, আমাদের রাইডিং প্যান্টস অ্যান্ড অল পরা থাকে, তো ঠিক আছে। আর সিটির যদি আমি কথা বলি, সিটিতেও এই বাইকটা চালানো যাবে, বাট একটু দেখে শুনে বুঝে শুনে চালাতে হবে। ছোটো গুপিংয়ের মধ্যে কিন্তু এই বাইকটা একটু ঢোকানোর চাপ আছে। বাকি তো সব মেজর জিনিস বলেই দিলাম। আর পিছনের একবার তোমাদের রেয়ার ব্রেকটা একবার চেক করে দিই বাইকের, দাঁড়াও। তো এখন আমি আছি 70-তে, রেয়ার ব্রেক ইউজ করলাম, খালি রেয়ার ব্রেক ইউজ করলাম, দেখো গাড়ি দাঁড়িয়ে গেল। মানে ব্রেকিং তো দারুণ করেছে। আর ফ্রন্ট ব্রেক আর রেয়ার ব্রেক ইউজ করে তো তোমাদের দেখালাম এই গাড়ি 80 থেকে কত তাড়াতাড়ি 30-35-এ নেমে গেল। তো আগের হিমালয়ানে যেটা ছিল যে ক্লাচ ইউজ করতে করতে, সামনে ব্রেক ইউজ করতে করতে এরকম রিস্টে এরকম হাতে প্রেশার পড়তো, সেই জিনিসটা কিন্তু এটাতে ফিল হবে না, ঠিক আছে? এটার মধ্যে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দেওয়া রয়েছে, তো একদম তুলার মতো সফট না হোক, বাট সফট। কেটিএম অ্যাডভেঞ্চার আমি চালিয়েছি, তো কেটিএম অ্যাডভেঞ্চার 390 যদি তুলনায় করি ওর মতনই কম বেশি সফট, ঠিক আছে? 19-20 হয়তো হালকা হবে। আর এর যে রাইভাল বাইক আছে সেটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার 390। তো 390 থেকে আমার তো বেটার লাগলো না ইন টার্মস অফ পুল, বাট ব্রেকিং ভালো করেছে গাড়ি। ফুয়েল কনজামশন যেটা, সেটাও একদম ঠিকঠাক করেছে। 28 কিলোমিটার টু 30 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে তোমরা, আর কি চাই? আর বাদ বাকি বাইক ঠিক আছে, বাইক চওড়া আছে, বাইক ম্যানোভার ইজিলি হয়ে যাচ্ছে, ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো করেছে। আর এখানে কিছু সুইচ আছে, এখানে রাইডিং মোড চেঞ্জ করা যায়, তোমাদের দেখালাম। এখানে হ্যাজার্ড সুইচ আছে, এটা ট্যাপ করলে হ্যাজার্ড অন হয়ে গেছে, এই যে হ্যাজার্ডে সিগন্যাল দিয়ে দিয়েছে আমাকে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। এখানে হাই বিম, লো বিম, আর এখানেও একটা সুইচ আছে। দেন এখানে একটা ছোট জয়স্টিক আছে, এটা ইন্ডিকেটার সিগন্যালস, অ্যান্ড দেন এখানে হর্ন সুইচ। তো চলো একবার পুল করে ভাগিয়ে নিই। এটা বিজি রোড, আমি জানি না কতটা পিক আপ নিতে পারবো এই স্ট্রিটে,
কারণ দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্রচুর লোক, মানে সিটির মধ্যে দিয়ে আমি রাইড করছি। তো বেশি তো এখানে পিক আপ নেওয়া যাবে না, হোপফুলি তোমাদের পরে একদিন একটা টপ স্পিড রিভিউ দিয়ে দেবো। মিড রেঞ্জে কিন্তু এই বাইকটা দারুণ পারফর্ম করে তোমাদের দেখিয়ে দিলাম, আর ইনিশিয়ালেও কিন্তু দারুণ পারফর্ম করছে, কারণ এটার মধ্যে যে টর্কটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 40 Nm টর্ক, আর এই বাইকটা যে বিএইচপি প্রডিউস করে সেটাও কিন্তু নিয়ার অ্যাবাউট 40 বিএইচপি। আর বুঝতে পারছো তার মানে বাইকটার মধ্যে কিন্তু পাওয়ার আছে। চলো এবার একটু সিটির মধ্যে যেহেতু আছি একটু কাটকুট মেরে ট্রাই করে নিই যে কতটা ক্যাপেবল সিটির মধ্যে। যাও কাকা যাও, কাকা যাও, ব্যাস হয়ে গেল, যেতে পারবো না। এই যেটুকুনি জায়গা ছিল অটো এসে কাট করে দিল। আর এই বাইকে আমি একটা জিনিস দেখলাম গাইজ, দেখো এই বাইকে কিন্তু নিউট্রাল কিন্তু খুব ইজিলি হয়ে যায়, দেখেছো? মানে জাস্ট একটা ফ্লিক করলেই নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে গিয়ার বক্স কিন্তু খুবই স্মুথ। আর অন্য বাইকে আমি দেখেছি অনেক বাইকে যে নিউট্রাল করতে গেলে অনেক সমস্যা হয়, বাট এই বাইকে নিউট্রাল করাটা হচ্ছে জাস্ট পিস অফ কেক। তো দেখতে পাচ্ছ মানে টার্নিং রেডিয়াস কতটা, তো সিটিতেও প্রবলেম হবে না। তো যখন বাইকটা জ্যামে আটকাবে একটু হয়তো হিটস আসছে, ঠিক আছে, বাট এটা ডিপেন্ড অন দ্য ক্লাইমেটস, কোন ক্লাইমেটে বাইকটা রাইড করছো। যদি শীতকালে রাইড করো, উইন্টার্সে রাইড করো, বা এমন একটা জায়গায় রাইড করছো যেখানে খুব ঠান্ডা, সেখানে কিন্তু হিটিং ইস্যুটা মনেই হবে না। বাট যখন সিটিতে রাইড করছো যেখানে তোমাদের টেম্পারেচার থাকে মোর দ্যান 35, মোর দ্যান 40, সেখানে একটু হিটিং ইস্যু এই বাইকটা ফিল করাবে। আমার সামনে অ্যাডভেঞ্চার 390, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা এই বাইকটার করা হয়েছে সেটা হচ্ছে 230 mm। যেখানেই যাও এই বাইকটা নিয়ে, লাদাখ যাও, স্পিতি যাও, জান্সকার চলে যাও, ভাই কোথাও কিন্তু কোনো কিছু বাড়ি খাবে না এই বাইকে। 230 mm, বুঝতে পারছো? গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে অনেকটা বেশি, মানে কোনো প্রবলেমই হবে না গ্রাউন্ড ক্লিয়ারেন্স। চোখ বন্ধ করে বাইক নিয়ে চলে যাও। তো চলে এসছে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম। এখানে আগে বাইকটা খুব সুন্দরভাবে পার্কিং করতে হবে। সেকেন্ড গিয়ার আছে, ফার্স্ট গিয়ারে নিই, গিয়ার শিফটিং খুবই স্মুথ, ঠিক আছে। ক্লাচ আরেকটু স্মুথ হতে পারতো, বাট এই বাইকটার মধ্যে যেটা আমার ফিল হলো যে একটা জিনিস থাকলে খুবই ভালো হতো, দ্যাট ইজ গাইজ কুইক শিফটার। কুইক শিফটারটা কিন্তু এই বাইকে নেই। তো বাইকে দেখিয়ে দিই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কী কী জিনিস শো হচ্ছে। গাড়িটা বন্ধ করে দিয়ে তোমাদের দেখাচ্ছি, বেকার তেল পুড়িয়ে লাভ নেই। এখানে ওডোমিটার শো হচ্ছে 311 কিলোমিটার গাড়িটা চলেছে। এখানে টাইম শো হচ্ছে, এখানে বাইরের টেম্পারেচার শো হচ্ছে উইচ ইজ 29 ডিগ্রি, ঠিক আছে। আরও অনেক কিছু শো করে, কত বাইকটা চলবে সেটাও এখানে দেখিয়ে দেয়। ফুয়েল রেঞ্জ, এই যে এটা ট্যাপ করলে এখানে রাইডিং মোডসগুলো দেখিয়ে দেবে, তোমাদের তো বললামই। এখানে ইকো মোডও আছে গাড়ির জন্য, ইকো মোডও তোমরা চালাতে পারো। এখানে 4টে মোডে তোমরা বাইক চালাতে পারবে। যদি ফার্স্ট টাইম প্রেস করো তো এই যে এবিএস অনে চলে আসবে, সেকেন্ড প্রেস করলে এবিএস অফ হয়ে যাবে, থার্ড প্রেস করলে ইকো মোডে চলে আসবে, ফোর্থ প্রেস করলে আবার রেয়ার এবিএস অফ হয়ে যাবে। ঠিক আছে, যেমন জয়স্টিকটা বাঁদিকে প্রেস করলে এখানে ট্রিপ দেখাবে, ট্রিপ 1-এ এখন কত কিলোমিটার চলেছে না হলো ওইসব ডিটেলস দেখিয়ে দেবে। গাইজ এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে অনেক কিছু শো করে, লাইক গাড়ি কত কিলোমিটার চলবে, ফুয়েল রেঞ্জ কতটা আছে সেটা দেখিয়ে দেবে তোমাদের, মানে কত লিটার ট্যাঙ্কে তেল আছে, কতটা গাড়ি চলবে, সব কিছু তোমাদের দেখিয়ে দেবে। তো ওভারঅল অ্যাসপেক্টস অফ দিস বাইক তো আমি বলবো ভাই যারা নেওয়ার চিন্তা ভাবনা করছো তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারো বাইকটা। তো গাইজ এখানে আমার টাইম শেষ হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি অনেকটা টাইম নিয়ে ফেলেছি। তো গাইজ আমার এই এফোর্টসটার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাকি বাইকটা কিছু এরকম দেখতে, পিছনে কিন্তু টেল লাইট বাইকটার মধ্যে নেই, ঠিক আছে। এই ইন্ডিকেটার যেই টেল লাইট জ্বলবে তোমাদের একবার দেখিয়ে দিই, তো দেখে নাও একবার। দেখো ইন্ডিকেটার্সেই কিন্তু টেল লাইটটা জ্বলে থাকবে, আর ওখান দিয়ে ইন্ডিকেটার্স চেঞ্জ করলে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে ইন্ডিকেটার্স এখান দিয়ে জ্বালালে দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিকেটার্স জ্বালালাম, এই যে এখানে ইন্ডিকেটার্সও ব্লিঙ্ক করছে। তো এটা একটা আই থিঙ্ক ডিসঅ্যাডভান্টেজ যে টেল লাইট নেই। বাই চান্স যদি ইন্ডিকেটারগুলো ভেঙে যায় তখন কিন্তু টেল লাইটের একটা সমস্যা হতে পারে। তো আফটার মার্কেট আই থিঙ্ক সেই জোগাড়পাতি করে লোকে সেই লাগিয়ে নেবে, ওই নিয়ে চাপ নেই। তো আপাতত বাইকে যে সব জিনিস দেখানোর ছিল তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখানে দেখছো একটা হোম বাটন আছে, তখন আমরা এরকম এটাকে টগল করি তখন ডাইরেক্ট হোমে আসতে গেলে এই সুইচটা প্রেস করলে ডাইরেক্ট হোমে চলে আসবে, মানে যেরকম সেরকমই চলে আসবে। আর এই যে টিএফটি স্ক্রিনটা আছে এটা হচ্ছে 4 ইঞ্চ ডিসপ্লে, রাউন্ড ইন শেপ। রাউন্ড শেপটা আমার অতটা পছন্দ হয়নি, এটা যে স্কোয়ারে থাকতো আমার বেটার লাগতো। আর এখানে দেখতে পাচ্ছি যে ফুয়েল রেঞ্জ এখানে শো করছে 80 কিলোমিটার এখনও গাড়িটা চলবে। জয়স্টিকটা দিয়ে টগল করলে এখানে ফুয়েল কনজাম্পশন দেখিয়ে দেবে। আপাতত এটা সেটিং করা নেই। যে ব্যাটারি ভোল্টেজ এখানে দেখিয়ে দেবে, ব্যাটারির ভোল্টেজ কতটা আছে, সার্ভিস ডিউ দেখিয়ে দেবে, কত দিন কত কিলোমিটারের মধ্যে সার্ভিস ডিউ আছে। তো ইঞ্জিন টেম্পারেচার দেখিয়ে দেবে, এখন ইঞ্জিন টেম্পারেচার 60 ডিগ্রি একটু বেশি আছে, 120-এর মধ্যে আছে। তো সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এক্সস্ট সাউন্ড তো বানতা है, একবার এক্সস্ট সাউন্ডটা তোমাদের শুনিয়ে দিই, শোনো।
তো এক্সস্টের যে সাউন্ডটা এটা কিন্তু একটু বেশি সাউন্ড আছে, ঠিক আছে, মানে ফ্যাটফ্যাট ফ্যাটফ্যাট আওয়াজটা নেই, জাস্ট একটু বেশি সাউন্ড আছে এটার মধ্যে। তো বাইকটা ঢুকিয়ে দেবো, এখানে রাখবো। তো চলো নিউট্রাল করে দিই। আর যেটা আমি মিস আউট করে গেলাম গাইস, দ্যাট ইজ ইটস হেডলাইট পাওয়ার। তখন আমি রয়্যাল এনফিল্ডের লঞ্চে গেছিলাম, তখন আমি নাইটে গেছিলাম, তখন আমি এর হেডলাইট পাওয়ারটা দেখেছিলাম যথেষ্ট ভালো, বাট এখন ডে লাইট, ওই জন্য হেডলাইটের পাওয়ারটা আমি অত বিশেষ করে তোমাদের দেখাতে পারলাম না। হিমালয়ান 450টা কনস আমি যেটা দেখতে পারলাম গাড়িটা চালিয়ে, দ্যাট ইজ গাইজ ইটস টিউব টায়ার। তো টিউব টায়ারটা কিন্তু প্রবলেম্যাটিক হতে পারে ভাই রাইডে গেলে। তো আমি ভয় দেখাচ্ছি না, আমি একদম সত্যি কথা বলছি। ওই বাইকে একবার পাঞ্চার হয় তো ভাই কোনো লোকাল মিস্ত্রি কিন্তু ওই বাইকে কিন্তু হাতও দেবে না। তো বাইকটা কেনার সময় কিন্তু এই চিন্তা ভাবনাটা করে ভাই বাইকটা কেনো। ওয়ারাস কেটিএম অ্যাডভেঞ্চার প্রোভাইডস টিউবলেস টায়ার, ঠিক আছে। অ্যাডভেঞ্চার 390-তে কিন্তু টিউবলেস টায়ারই আসে। তো ওখানে পাঞ্চার হলে ওটা ইজি টু অ্যাক্সেস হয়ে যাবে। বাট ভাই 450-তে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে। এদের নিজেকে পুরোভাবে গাড়ির ব্যাক হুইল ফ্রন্ট হুইল খুলে রিপেয়ার করা শিখতে হবে পাঞ্চার, অ্যান্ড দেন গাড়িটা নিয়ে বেরোনো উচিত আমার মনে হয়। গাইজ আই এম ব্যাক হোম। আর এই বাইকটার ব্যাপারে আই থিঙ্ক যা যা নেসেসারি পয়েন্টস দরকার ছিল ডিসকাশনের জন্য আই থিঙ্ক আমি ডিসকাস করে ফেলেছি। আর যদি কোনো পয়েন্টস বাকি থেকে থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কোয়ারিজ জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। বা এটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এখানে তোমরা আমাকে ডিএম করতে পারো এই বাইকটার বিষয়ে কিছু জানতে হলে। সো গাইজ রিভিউ তো তোমরা দেখলে, আর তোমরা এটাও নিচে কমেন্ট করে জানাও তোমাদের যদি অপশন দেওয়া হয় টু চুজ বিটুইন কেটিএম অ্যাডভেঞ্চার 390 অ্যান্ড হিমালয়ান 450 অর 452 হোয়াট এভার, তো তোমরা কোনটা চুজ করবে আর কেন চুজ করবে। সো গাইজ একটা ব্লগ বানাতে তো অনেক এফোর্টস এর প্রয়োজন পড়ে। তোমাদের যদি আমার এই এফোর্টসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে টিল দেন। জাস্ট ডোন্ট ফিল দ্য উইন্ড এন্ড কিপ মুভিং এন্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা বাই বাই।